আচ্ছা আবু ভাই, আপনাদের সময় সেই সময়ের কথা, তখনকার ধরেন গাইবান্ধা জেলার এরকম যে এখন যেমন মেয়র হয় না, পৌরসভার চেয়ারম্যান, তখন কি এরকম পৌরসভা ছিল? হ্যাঁ, পৌরসভা ছিল, মানে বরদা চাকি নামে একজন পৌরসভা ছিল তখন, চেয়ারম্যান ছিল বরদা চাকি, তাকে আমি দেখছি, সে উকিল ছিল। এই যে আমি শুনেছিলাম যে কি একজন হেলাল নামে হেলাল পার্ক হয়েছে, উনি তো একজন প্রশাসক ছিলেন, এসডিও ছিলেন। আচ্ছা, তো বরদা চাকি উনি ছিল তখনকার, আমাদের চেয়ারম্যান ছিল পৌরসভা। আর তখনকার আমার তো মহকুমা কিছু এইচডি সাহেবকে, হ্যাঁ এইচডি সাহেবকে দেখেছি, ইউসুফ আলী এইচডি সাহেব এখানে আসছিল গাইবান্ধা, তাকে আমি দেখেছি। এবং হেলাল পার্ক যেটা আছে গাইবান্ধা শহরে, যে হেলাল পার্ক নামে যেটা পরিচিত, ওই হেলাল উদ্দিন নামে একজন এইচডি আসছিল গাইবান্ধা, উনি উদ্যোগ নিয়ে এই হেলাল পার্কটা সৃষ্টি করে। লোকজন সংগ্রহ করে, টাকা পয়সা সংগ্রহ করে উনি হেলাল পার্কটা মানে মাটি কাটা শুরু করতে করতে একটা পুকুর, বিরাট একটা পুকুর সৃষ্টি করে এই হেলাল পার্কটা ওনার টাইমেই হয়েছে। আমার নিজের চোখে ওখানে বেড়াতে গিয়েছি, আমরা দেখছি। এভাবে ওনার নামেই ওই হেলাল পার্কটা হয়ে গেল। আপনার কাছে খুব ভালো লাগছে যে গাইবান্ধার সেই সময়কার চিত্রগুলো, মানে কি অনেক আগের, যখন কি বলবো যে উন্নয়নের ছোঁয়া হয়তো পায়নি। এই যে ধরেন তখন বাড়ি ঘরগুলি কি টিনের ঘর? অধিকাংশ অনেক বাড়িতে খেরের ঘর ছিল, উপরে চালের ছাউনিটা খেরের ছিল, অনেক বাসা টিনের ছিল, আর চেকারের বেড়া ছিল, চেকারের বেড়ায় অধিকাংশ বাসা ভাঙ্গা থাক, পুরানরা থাক, এইভাবে চেকারের। তখনকার মানুষের খাবারের জীবনযাত্রা কেমন ছিল? খুব কষ্ট ছিল নাকি তাদের যেটা পাওয়ার কথা সেটা পেয়েছে? খাওয়ার দাওয়া খুব একটা কষ্ট বললে ভুল হবে, কিন্তু তখনকার আমলে তো দুটো আবাদ হতো, একটা আউশ আর আমন। আউশের চালটা খুব সুস্বাদু ছিল, আমনও সুস্বাদু ছিল, কিন্তু আউশের চালটা আঠা আঠা লাগতো আর কি, মানে গরম মাছ ভর্তা দিয়ে খাইতে সবাই খুব পছন্দ করতো আউশের চালটা দিয়ে। আউশের ভাতটা খুব সুন্দর লাগতো। তখন তো মানে এত শ্যালো মেশিন ছিল না, ইরিধান শুরু হয়নি তখন, দেশে ক্রাইসিস অনেক সময় হয়েছে গ্রাম অঞ্চলে। এখন যেমন বিভিন্ন ভ্যারাইটির ধান উৎপাদন হচ্ছে, হাইব্রিড বা কয়েকটা ফসল হচ্ছে, তখন শুধু দুটো হতো, দুটো, আউশ আর আমন, আর মাঝখানে ছিল না। যদি বৃষ্টি না হতো, বৃষ্টির উপরে নির্ভরশীল ছিল, বৃষ্টি না হলে আল্লাহর কাছে দোয়া করতো অনেক সময়, আমরা দেখছি যাতে বৃষ্টি হয়। সেই সময় ধরেন আপনার এই যে যদি বলেন যে মাছ মাংস বা মুরগি, মানুষ এগুলি লালন পালন করতো বেশি না কম? না, বেশি করতো, বেশি করতো। হ্যাঁ, আগে দেখছি আমরা বাসা, শহরে অনেক বাসা। তাহলে আপনারা তো নদীর মাছ খেয়েছেন সবসময়? নদীর মাছই আমরা খেতাম, পুকুরের মাছ আমরা খাইতামই না বললেই চলে। নদীর মাছে খেতেন? নদীর মাছ, পুকুরের মাছ, মানে পুকুর মাছ যেটা, পুকুরও দেশি মাছ উৎপাদন হতো। আচ্ছা, আপনার সাথে অনেক কথা বলছি, আমাদের কিন্তু দেখতে দেখতে সময় চলে যাচ্ছে। আপনার আবার সাংস্কৃতিক অঙ্গনে ফিরে আসি। আপনি গান লিখেছেন তাই না? হ্যাঁ, আমি আগে গানও লিখতাম। কতটি গান লিখছেন? আমি গান তো লিখছিলাম অনেক, কিন্তু দুর্ভাগ্য আমার, আমি 1000-এর অধিক গান লিখছিলাম, মেলোডি সং, আধুনিক সং, তার ফক সং। আচ্ছা ভাই, কিন্তু এখনো কি সুর আছে গলায় একটু? সেগুলো গান খাতাগুলো আমাকে একদিন আমার, আমি যদি একটু গানের মুখটা যদি একটু শুনতে চাই এখন, যে কোনো একটা গানের মুখ 2 লাইন, মানে সম্ভব কিনা? না হলে নাই, না ঠিক আছে, যদি হয় তাহলে হবে। আচ্ছা, বেশি না, একটু জাস্ট মুখটা। অস্তি বলো গরি রে গরিয়া ধীরে বলো গরি, আরক নজর দেখিয়ান মোর দয়াল বাপের বাড়ির গরিয়া ধীরে বলো গরি। ফাইন, এটা আব্বাস উদ্দিনের একটা গান, সুন্দর, খুব ভালো লাগছে আবু ভাই। আপনার গলায় কি সুর আছে এখনো? তাহলে একটা আয়োজন করা যায় না? ধরেন গানা শেষে বসে আপনি 2-1টা গান তুলে নিলেন, চুনি ভাইরা আছে, আরো যারা আছে, চুনি ভাইকে বলে আপনি 2-1টা গান উঠাই দেবে। হ্যাঁ, আয়োজন করেন একদিন নাকি? পেছনে কিন্তু মিঠু বসে আছে, মেজবাউল। আমি এক সময় চারুকলা সঙ্গীত বিদ্যালয় গাইবান্ধা আমি সৃষ্টি করেছিলাম। চারুকলাটা আপনার সৃষ্টি? চারুকলা আমরা উদ্যোক্তা, আমি প্রধান উদ্যোক্তা ছিলাম, এবং চারুকলা সৃষ্টি হয় গাইবান্ধা মধ্যপাড়া প্রাইমারি স্কুলের প্রায় 8 বছর চারুকলা সঙ্গীত বিদ্যালয় কার্যক্রম চলে। সেখান থেকে অনেক শিল্পীর সৃষ্টি হয়েছে গাইবান্ধায়। ইদানিং গাইবান্ধা যারা শিল্পী রয়েছে তাদের অধিকাংশ চারুকলা থেকে সৃষ্টি হয়েছে। এবং চারুকলার আগে কোন সংগঠন ছিল? আমি চারুকলার আগে সুরবাণী ছিল, সুরবাণীতে আমরা ছিলাম না জড়িত, আমরা চারুকলা থেকে শুরু হয়। পরবর্তীতে আমি আব্বাস উদ্দিন সঙ্গীত বিদ্যালয় গঠন করি। আব্বাস উদ্দিন সঙ্গীত বিদ্যালয় 2 বছর আমি চালিয়েছি।
তারপর আমি চালাইনি আর। তারপর স্কুল চালায়নি, কিন্তু এমনি প্রতিষ্ঠান হিসেবে ছিল। একটু আবু ভাই, আব্বাসউদ্দিন সঙ্গীত বিদ্যালয় যখন গাইবান্ধায় আপনি প্রতিষ্ঠা করেন, তখন কি এই রংপুর অঞ্চলে আর কোনো এই নামে ছিল? এটা আমার জানা নেই। আমি রংপুরে শুনছিলাম যে আব্বাসউদ্দিন সঙ্গীত বিদ্যালয় একটা, সেটা তো ইদানিং হয়েছে, কিন্তু তখন হয়তো ছিল না। আমার কারণে যেটা মনে হচ্ছে যে আপনারটাই প্রথম হবে। আমি উদ্যোগ নিয়ে করেছিলাম যে আব্বাসউদ্দিন এত অঞ্চলের লোক গায়ক, তার নামটা রক্ষার জন্য আমি তার নামে এই প্রতিষ্ঠানটা গঠন করি এবং তার মাধ্যমে অনেক অনুষ্ঠানও করেছি গাইবান্ধায়। এবং অনেকদিন দীর্ঘদিন চলেছে। পরবর্তীতে ঘর ছিল না, ক্লাস করতে পারিনি, কিন্তু অনুষ্ঠানটা বিভিন্ন তার নামে অনেক অনুষ্ঠান করেছি প্রতিষ্ঠানের নাম দিয়ে আর কি। আব্বাসউদ্দিন সঙ্গীত বিদ্যালয়টা করেছি, তো চারুকলা আমরা করেছিলাম। এইভাবে আমরা সঙ্গীত জগতে যতটুকু পারছি সহযোগিতা করছি আর কি গাইবান্ধাতে। আবু ভাই, এখন বর্তমানে যে গাইবান্ধায় সাংস্কৃতিক চর্চা চলছে, এতে করে আপনার কাছে কি কি ঘাটতি মনে হয় বা সুপারিশ কি আপনার? সুপারিশ কিছু এইসবটা হচ্ছে মানুষের ইচ্ছার ব্যাপার। আপনার যদি ইচ্ছা থাকে তাহলে সবই সম্ভব, আর ইচ্ছাই যদি না থাকে তাহলে আর সমস্যা। ইদানিং ইচ্ছাটা সৃষ্টির ব্যাপারও সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে। তো এখন লক্ষ্য করতেছি সাংস্কৃতিক জগতে যে গানের বলেন আর নাটকে বলেন, সেখানে ঘাটতি তো অবশ্যই আছে। খালি শুধু গাইবান্ধা না, সারা দেশেই অধিকাংশ জায়গাতে প্রায় ঘাটতি দেখা যাচ্ছে। কারণ হচ্ছে মানুষ মানে উৎসাহ, মানে অর্থনৈতিক কারণটা একটা আছে, সার্বিক যে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে দেশে, অর্থনৈতিক কারণ। এটা আগে তো দেশে এত জনসংখ্যা ছিল না, মানে তখন অর্থনৈতিক কারণটা এতটা প্রকণ্ঠ ছিল না। আর লেখাপড়ার ইদানিং হচ্ছে লেখাপড়ার চাপটাও প্রচণ্ড। আমি লক্ষ্য করছি, একটা ছোটো বাচ্চা ছেলে কেজি স্কুলে যে পড়ে, আপনারা লক্ষ্য করবেন কতগুলো বই নিয়ে যেতে হয়, চাপ বেশি, কতগুলো চাপ বেশি। কারণ খালি শুধু সস্তা কথা বললে হবে না, বাচ্চাদেরকে যে পড়াশোনার যে চাপটা, মানে কেজি স্কুলে যতগুলো বই মেনটেন করতে হয়, টিচারকে যতগুলো টিচারের কাছে ফেস করতে হয়, মেনটেন করতে হয়, এই সমস্ত কারণে অনেকে সময়ই পায় না। এটাও একটা কারণ। আর অনেকের আগ্রহটা কম, তার মধ্য দিয়ে কি চলছে না, চলছে তো অনেকে শিখতেছে, এর মধ্য দিয়ে করতে হবে। মানুষ খালি ভাত খায়। তাহলে আপনার কথা থেকে যেটা বুঝলাম আবু ভাই, আপনি বলছেন যে লেখাপড়ার পাশাপাশি চাপ দেওয়া যাবে না, কিন্তু সাংস্কৃতিক কর্মকাণ্ড তাতে আরও সৃজনশীল হবে এবং সামাজিক অবজ্ঞা থেকে দূরে থাকার একমাত্র পথ আমি তো মনে করি ধর্মীয় অনুভূতিতে, যেমন পাশাপাশি পরবর্তীতে দেখা যাচ্ছে মানে সাংস্কৃতিক অনুভূতি বা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে থাকলেও অনেকে মানে এই সমস্ত মানে সমাজে অবক্ষয় থেকে অনেকটা রক্ষা পাবে। সে ফ্যামিলি রক্ষা পাবে, নিজেও রক্ষা পাবে, দেশও রক্ষা হবে। যে আমরা যখন আসি, আপনাকে বলছিলাম আপনার বয়স এখন 78 বছরের যুবক আপনি, যাই হোক ওটা বলছি আর কি। এখন আপনি কি জাদু, মানে আমাকে যে মিঠু বলছিল যে আবু ভাই এখনো তরুণ, চিরতরুণ, আবু ভাই কি নিয়ম মেনটেন করে মিলু ভাই জিজ্ঞেস করেন তো আমাকে বলছিল আস্তে আস্তে, মানে আপনি আসলে নিয়ম আর কিছু না, তো বেশি খালি সর্বনাশ, বেশি খাওয়াটা সকলের কারোর অতটা ঠিক না। মাছ, মাংস, ভাত এ সমস্ত কম খাওয়াই ভালো এবং হালকা জিনিসপত্র খাওয়া ভালো। আমি খুব একটা ভাত, মাছ, মাংস বেশি খাই না, ইচ্ছা করে খাই না। আপনি কি কি খান একটু বলেন? আমি ধরুন সকালে রুটি খাই, বিস্কুট খাই, চা খাই, আমি চিড়াটাও খাই। অনেকে আজকাল যেটা খেতে চায় না অনেকে, আমি চিড়াও খাই। চিড়া ভিজিয়ে কলা দিয়ে দুপুরে ভাত খাচ্ছেন? দুপুরে ভাত খাই, রাতেও খাই অল্প। ভাত পরিমাণটা খুব কম খাই। মাংস আমি মানে খুবই কম খাই। মাংসটা আসলে ক্ষতিকরও আছে অনেক, উপকারও আছে, ক্ষতিকরও অনেক আছে। সকলের কম খাই ভালো আর কি। তাও হয় আপনি এখন গাইবান্ধার বাইরে বেড়াতে যান কোথাও? হ্যাঁ যাই, আমি ঢাকা যাই। কবে গেছিলেন সর্বশেষ? এই যে মাস 3 আগেও গেছিলাম। 3 মাস আগে গেছেন, আচ্ছা। তো আপনি এমনিতে নাটক কি লিখেছেন কখনো? লেখালেখির জগতে গান লিখেছেন আমি জানি। গান লিখেছেন, আর কিছু লেখেননি? গান লিখি না, নাটক লিখিনি আমি। যাই হোক আবু ভাই, আমাদের দেখতে দেখতে সময় একেবারেই শেষ। আপনার সাথে কিন্তু কি বলবো, যে কথা হলে আরও সেই আমাদের 50 সালের পর থেকে যদি বলি যে 60-ষাটের পর থেকে আরও অনেক কিছু জানা যেত। তো যাই হোক, পরে অন্য সময় শুনে নেব। তো আমাদের সময় একেবারে শেষ। আপনি একটু আমাদের দর্শক শ্রোতাদের কাছ থেকে বিদায় নেন, তারপর আমি বিদায় নেব। আপনারা যে সারাবেলা আমাকে ডেকেছেন তার জন্য অত্যন্ত আপনাদেরকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সারাবেলা সর্বাত্মক আমি উন্নতি কামনা করছি এবং গাইবান্ধার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে, সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে সর্বাত্মক উন্নয়নের ক্ষেত্রে যাতে আপনারা গাইবান্ধাবাসীর জন্য আপনারা সহযোগিতা করেন। এবং গাইবান্ধাবাসীর এটা সর্বশেষ এখানে একটা সমস্যা রয়েছে, আমার
যখন মনে হয় তখন খুব খারাপ লাগে। যেমন গাইবান্ধা জেলা হাজার হাজার বেকার সমস্যাতে জর্জরিত, এখানকার মানুষ কাজের জন্য অনেক জায়গাতে বাইরে চলে যায়, বিদেশেও চলে যায় এখান থেকে। তাই এই কর্মসংস্থান যাতে গাইবান্ধা সৃষ্টি হয় সেই জন্য আপনারা বিভিন্ন সংগঠন পক্ষ থেকে আপনার উদ্যোগ নেবেন এবং মানুষ উৎসাহিত করবেন, সরকারকে অবহিত করবেন। আমি এই বলে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আবু ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতা, আমরা শেষ করছি। আপনারা জানেন এতক্ষণ শাহজাহান খান আবু ভাই গানাশাসের কার্যকরী সভাপতি, স্টিল নাও এখনও আছেন কার্যকরী সভাপতি। উনি একাধারে একজন ক্রীড়া সংগঠক, একজন নাট্য ব্যক্তিত্ব, সাংস্কৃতিক মানে গান সঙ্গীত জগতেও আছেন। তাছাড়াও আমাদের আবু ভাইয়ের আরও অনেক পরিচয় আছে, আপনারা জানেন, অল্প সময় বলা যায় না। তা আমরা আবু ভাইকে আজকের এই অনুষ্ঠান থেকে আবারও অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং সেই সাথে আমরা অনুষ্ঠানেরও সমাপ্তি করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা।